হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলো নিয়ে তোমাদের কাছে এসেছি। এবং আজকের এই ক্লাস নাম্বার হবে 11। অলরেডি আমাদের 1 থেকে 10 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাছাই করা প্রশ্নগুলোই নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 88,752 হলো পশ্চিমবঙ্গের মোট আয়তন, 88,752 বর্গ কিলোমিটার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলির মধ্যে 13তম স্থানে রয়েছে। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ রাজ্য 13তম স্থানে রয়েছে, এবং এটি ভারতের মোট আয়তনের প্রায় কত পার্সেন্ট? 2.7%। 2.7% হচ্ছে ভারতের রাজ্যগুলির মধ্যে মোট আয়তনের প্রায় 2.7%। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন ফটাফট। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 9,13,00,000। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 9,13,00,000। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলির মধ্যে কততম স্থানে রয়েছে? কততম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জনসংখ্যার দিক থেকে? এটি হচ্ছে 4র্থতম স্থানে রয়েছে। 4র্থতম স্থানে রয়েছে। তাহলে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে? প্রথম স্থানে উত্তরপ্রদেশ রাজ্য রয়েছে। দ্বিতীয় স্থানে কোন রাজ্য রয়েছে? দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র রাজ্য রয়েছে। এবং তৃতীয় স্থানে রয়েছে বিহার রাজ্য। এই পয়েন্টগুলো মনে রাখলেই যথেষ্ট। প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ জনসংখ্যার বিচারে, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, এবং তৃতীয় স্থানে বিহার, এবং চতুর্থ স্থানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের রাজ্য পাখির কি নাম? সাদা বুকচেরা মাছরাঙা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সাদা বুক মাছরাঙা হলো বিজ্ঞানসম্মত নাম, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম। এবং এর বিজ্ঞানসম্মত নামের কথা যদি বলা হয়, হ্যালসিয়ন স্পিরনেসিস। তোমরা মনে রাখবে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হ্যালসিয়ন স্পিরনেসিস হলো এর বিজ্ঞানসম্মত নাম। খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো নোট করে রাখবে। এবং এটি দেখতে কেমন? নীল রঙের পিঠ এবং চকলেটের মতো এর গায়ের রং। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল অর্থাৎ স্টেট ফ্লাওয়ার্স কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশনের মধ্যে শিউলি। অপশন এ সঠিক উত্তর। শরৎকালে দুর্গাপূজার সময় এই ফুলটি ফুটে থাকে, এবং বাঙালির কাছে এর বিশেষ একটি আবেগ গুরুত্ব এর, এবং এটির বোটা কমলা রঙের হয়ে থাকে। এই শিউলি ফুলটির বোটাটি কমলা রঙের হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ অর্থাৎ স্টেট ট্রি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ছাতিম হচ্ছে রাজ্য বৃক্ষ। অপশন সি সঠিক উত্তর। বিশ্বভারতী সমাবর্তন যে উৎসব হয় বা শান্তিনিকেতনের যে উৎসব হয়, সেখানে ছাতিম পাতা উপহার হিসাবে দেওয়া হয়। তো তোমরা মনে রাখবে অপশন সি, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম। আরেকটি প্রশ্ন আছে তোমাদের পরীক্ষাতে, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম কি? স্টেট অ্যানিম্যাল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেছো বিড়াল। রাইট উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেছো বিড়াল এটি পশ্চিমবঙ্গের জলাভূমি অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। জলে সাঁতার কেটে মাছ শিকার করে, তাই এদের মেছো বিড়ালও বলা হয়। নেক্সট 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান আসন সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 294টি আসন সংখ্যা বিধানসভার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এখান থেকে তোমরা মনে রাখবে এক সময় অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত হতো, তখন থাকতো 295 জন থাকতো, কিন্তু 2020 সালে বিধানসভা যখন সংশোধন হয় তখন সেই নিয়ম বাতিল করা হয় এবং বর্তমানে রয়েছে 294 জন রয়েছে বিধানসভার বর্তমান আসন সংখ্যা। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে লোকসভার আসন সংখ্যা কত পশ্চিমবঙ্গের? লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42টি। এছাড়াও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বিধানসভার আসন সংখ্যার কথা যদি বলা হয়, হয়ে যাবে 16টি হচ্ছে আসন সংখ্যা বিধানসভা বা রাজ্যসভার। ওকে, রাজ্যসভা বা বিধানসভার আসন সংখ্যা 16টি, লোকসভার 42টি। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন বনাঞ্চলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুন্দরবন 1987 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছে। এছাড়াও মনে রাখবে তোমরা 1999 সালে দার্জিলিং হিমালয়ের যে টয় ট্রেন সেটাও সম্মানিত হয়েছে 1999 টয় ট্রেন। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পূর্ব বর্ধমান। অপশন বি সঠিক উত্তর। বর্ধমান জেলা ভাগ হওয়ার পর এখন নির্দিষ্টভাবে পূর্ব বর্ধমান জেলাকেই এই নামে ডাকা হয়, কারণ এখানে পলিমাটি ধান চাষের জন্য অত্যন্ত উর্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চক্রবর্তী রাজা গোপালাচারী হলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। তিনি 15ই আগস্ট 1947 থেকে 1948 সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন এবং পরে তিনি ভারতের গভর্নর জেনারেল হন। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্মাজা নাইডু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর কন্যা ছিলেন। পদ্মাজা নাইডু কে ছিলেন? সরোজিনী নাইডুর কে ছিলেন? কন্যা ছিলেন এবং তিনি 11 বছর অর্থাৎ 1956 থেকে 67 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন এবং দীর্ঘ সময় তিনি রাজ্যপাল ছিলেন, প্রথম মহিলা। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান অধ্যক্ষ কে? পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান অধ্যক্ষ কে, স্পিকার কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে রয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিমান বন্দ্যোপাধ্যায়। ওকে, এবং তোমরা মনে রাখবে তিনি 2011 সাল থেকে টানা এই পদে রয়েছেন এবং স্পিকার বিধানসভার কাজ পরিচালনা করেন। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমরা মনে রাখবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কত সালে? 1921 সালে এটি প্রতিষ্ঠা করেন এবং 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পান, 1951 সালে। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পাট। পাট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল। তো পাটকে কি বলা হয়? ভারতের সোনালী তন্তু বলা হয়, সোনালী তন্তু, এবং পাটের জন্যই ভারতকে কি বলা হয়? সোনালী তন্তুর দেশ বলা হয় এবং পশ্চিমবঙ্গে ভারতের সর্বাধিক পাট উৎপাদন করা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, বাংলার টপ্পা গানের প্রবক্তা বা স্রষ্টা কে? বাংলার টপ্পা গানের প্রবর্তক বা স্রষ্টা হলেন, রাইট উত্তর হয়ে যাবে অপশন বি রামনিধি গুপ্ত। অপশন বি সঠিক উত্তর। তিনি নিধু বাবু নামে পরিচিত, নিধু বাবু নামেও তিনি পরিচিত, তোমরা মনে রাখবে। তার যে বিখ্যাত উক্তি, সেই উক্তিটি হচ্ছে নানা দেশে নানা ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা, এটি হচ্ছে তারই উক্তি।
এবং টপ্পা হলো এক ধরনের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট 16 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্র দুটির স্রষ্টা কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিবরাম চক্রবর্তী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো হর্ষবর্ধন ও তার ভাই গোবর্ধন আসাম থেকে কলকাতায় এসে বিভিন্ন হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে এবং শিবরামের বাড়ি ছিল কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে। তার বাড়ি হচ্ছে কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে। তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, আব্বাস উদ্দিন আহমেদ কিসের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাওয়াইয়া গানের জন্য তিনি বিখ্যাত, আব্বাস উদ্দিন আহমেদ। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, মাই মিউজিক মাই লাইফ বইটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পণ্ডিত রবিশঙ্করের লেখা। তিনি ছিলেন বিশ্ব বিখ্যাত একজন সেতার বাদক। তিনি কিসের সঙ্গে যুক্ত? সেতার বাদকের সাথে যুক্ত বা সেতার সঙ্গীতের সাথে যুক্ত। তিনি 1999 সালে তার ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পান। ভারত রত্ন কত সালে পান? 1999 সালে তিনি পান। সেতার বাদক ছিলেন তিনি। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, এভারেস্ট জয়ী প্রথম বাঙালি সাবমেরিন কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সত্যব্রত দাম। তিনি ভারতের নৌবাহিনীর একজন সাবমেরিয়ান ছিলেন এবং তিনি 2000 কত সালে? তিনি 2004 সালে এভারেস্ট জয়ও করেছিলেন। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বাচেন্দ্রী পাল। 1984 সালে এভারেস্ট শৃঙ্গে ওঠেন বাচেন্দ্রী পাল এবং তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দা। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেটের সাথে যুক্ত ঝুলন গোস্বামী। এখান থেকে তোমরা মনে রাখবে ঝুলন গোস্বামী কি নামে পরিচিত? চাকদহ এক্সপ্রেস নামে পরিচিত। চাকদহ এক্সপ্রেস নামে পরিচিত তিনি, এবং তিনি মহিলা ওয়ানডে ক্রিকেটার, বিশ্বের সর্বোচ্চ উইকেট নিয়েছেন এবং তিনি চাকদহ এক্সপ্রেস নামেও পরিচিত এবং তিনি একজন সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি যেটি বাংলা থেকে প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিকির বেঙ্গল গেজেট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1780 সালে জেমস ওয়াটসন হিকি কলকাতা থেকে এটি প্রকাশ করেন। এটি ইংরেজি ভাষায় ছিল এবং বাংলা প্রথম সমাচার দর্পণ। বাংলার কথা যদি বলা হয়, বাংলার হচ্ছে প্রথম সমাচার দর্পণ হচ্ছে বাংলায় প্রকাশিত সংবাদপত্র প্রথম। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 23 নম্বর প্রশ্ন কি বলেছে? দোলন চাপা অগ্নিবীণা বিষের বাঁশি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দোলন চাপা অগ্নিবীণা সঞ্চিতা বিষের বাঁশি সবই হচ্ছে কাজী নজরুলের ইসলামের লেখা। এবং তার যে ছদ্মনাম ব্যাঙ্গাচির কথা যদি বলা হয়, ব্যাঙ্গাচি কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। এবং 1922 সালে তার প্রকাশিত হয়েছিল অগ্নিবীণা, 1922 সালে। এবং তিনি কি নামে পরিচিত? বিদ্রোহী কবি নামে পরিচিত। বিদ্রোহী কবি নামে পরিচিত হলেন কাজী নজরুল ইসলাম। নেক্সট 24 নম্বর প্রশ্ন, আওয়ার ফ্লেমস দেয়ার ফ্লেমস বইটি রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সত্যজিৎ রায় শুধু চলচ্চিত্র পরিচালকই ছিলেন না, তিনি একজন দক্ষ লেখক, তিনি একজন শিল্পী, সঙ্গীত পরিচালকও ছিলেন। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুকান্ত ভট্টাচার্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুকান্ত ভট্টাচার্যকে কি বলা হয়? কিশোর কবি বলা হয়। কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে। 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা যান। পরবর্তী প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, অবনী বাড়ি আছো কবিতাটি কার লেখা?
এবং আজকের এই ভিডিওতে যতগুলো প্রশ্ন আলোচনা করছি সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। রাইট উত্তর হয়ে যাবে এখানে শক্তি চট্টোপাধ্যায়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, গুপি গাইন বাঘা গাইন কার রচনা? মোস্ট ইম্পর্টেন্ট, 3টি স্টার দিয়ে রাখো। সঠিক উত্তর হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উপেন্দ্র কিশোর ছিলেন সত্যজিৎ রায়ের কে ছিলেন? সত্যজিৎ রায়ের দাদু ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবং সত্যজিৎ রায় পরে এই গল্পটি অবলম্বনে বিখ্যাত একটি চলচ্চিত্র তৈরিও করেছিলেন। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, পদি পিসির বমি বাক্স কার লেখা? পদি পিসির বর্মি বাক্স লীলা মজুমদার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লীলা মজুমদার শিশু সাহিত্যের জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং তার সন্দেশ পত্রিকায় প্রথম সম্পাদনা করতেন তিনি। সন্দেশ পত্রিকাতে তিনি সম্পাদনাও করতেন। 29 নম্বর প্রশ্ন দেখো, সাম্ব উপন্যাসটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ বসু, যিনি কালকুট নামে পরিচিত। সমরেশ বসু কালকুট হচ্ছে সমরেশ বসুরই ছদ্মনাম, তোমরা মনে রাখবে। পৌরাণিক এবং ভ্রমণমূলক উপন্যাসের জন্য তিনি বিখ্যাত এবং সাম্ব উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। 30 নম্বর প্রশ্ন দেখো, যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট প্রশ্ন দেখো 31 নম্বর প্রশ্ন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শঙ্খ ঘোষের লেখা। শঙ্খ ঘোষ জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী একজন কবি এবং তিনি সামাজিক রাজনৈতিক অবক্ষয় নিয়ে প্রচুর কবিতাও লিখেছেন। নেক্সট 32 নম্বর প্রশ্ন, শাহজাদা দারাসুকো উপন্যাসটি কার লেখা? শাহজাদা দারাসুকো উপন্যাসটি লেখা হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোগল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাসুকোর যে ট্র্যাজেডির জীবন নিয়ে লেখা এই বিশাল উপন্যাসটি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো 33 নম্বর প্রশ্ন, তিতাস একটি নদীর নাম উপন্যাসটি কার লেখা? অদ্বৈত বল্লববর্মন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিতাস একটি, এবং এই উপন্যাসটির মালো সম্প্রদায়ের অর্থাৎ জেলে যে সম্প্রদায় নিয়ে কাব্যটি ফুটিয়ে তুলেছে, উপন্যাসটি ফুটিয়ে তুলেছে এবং ঋত্বিক ঘটক এটি নিয়ে একটি সিনেমাও বানিয়েছিলেন। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, মেঘে ঢাকা তারা উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শক্তিপদ রাজগুরু। নেক্সট প্রশ্ন দেখো 35 নম্বর প্রশ্ন, কেউ কথা রাখেনি কবিতাটি কার লেখা? কেউ কথা রাখেনি কবিতাটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এখানে মনে রাখবে সুনীল গঙ্গোপাধ্যায় এটি তার বন্দি জেগে আছো কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতার প্রথম লাইনে কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি, এটা নিয়ে এটির প্রথম লাইনটি এরকম ছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 36 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতমর কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে খড়গপুর। এর দৈর্ঘ্য হচ্ছে 1072.5 মিটার হচ্ছে এর দৈর্ঘ্য। তবে বর্তমানে ভারতের কথা যদি বলা হয়, ভারত তথা বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম, বিশ্বের কথা যদি বলা হয় বা তোমাদের পরীক্ষাতে ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্মের কথা যদি বলা হয়, সেখানে সঠিক উত্তর কি হবে? সেখানে হয়ে যাবে হুবলি স্টেশন। হুবলি স্টেশন এটি কোথায় অবস্থিত? এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। ভারতের বা বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। এবং পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে খড়গপুর। নেক্সট প্রশ্ন দেখো 37 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দুর্গেশ নন্দিনী, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
1865 সালে প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী। এটিকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসাবে গণ্য করা হয় এবং বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটির নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। নেক্সট প্রশ্ন দেখো 38 নম্বর প্রশ্ন, মা শারদা দেবীর জন্মস্থান কোনটি? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জয়রামবাটিতে। জয়রামবাটি কোন জেলাতে? বাঁকুড়া জেলাতে হচ্ছে জয়রামবাটি। ওকে, বাঁকুড়া জেলাতে। এছাড়াও তোমরা মনে রাখবে জয়রামবাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে অবস্থিত। এবং মা শারদা দেবী কত সালে জন্মগ্রহণ করেন? এই প্রশ্নটা আসতে পারে। 1853 সালে জন্মগ্রহণ করেন শারদা দেবী। ওকে, এছাড়াও নেক্সট প্রশ্ন দেখো 39 নম্বর প্রশ্ন, শ্রী রামকৃষ্ণ কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? শ্রী রামকৃষ্ণ কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কামারপুকুর কোন জেলাতে অবস্থিত? কামারপুকুর হচ্ছে হুগলি জেলাতে অবস্থিত। হুগলি জেলাতে অবস্থিত। এবং শ্রী রামকৃষ্ণ কি নামে পরিচিত? তার সম্পূর্ণ নাম কি? গদাধর চট্টোপাধ্যায়। গদাধর, এবং তিনি গদাই নামে পরিচিত ছিলেন। তার ডাক নাম ছিল গদাই। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে শ্রী রামকৃষ্ণের শিষ্য কে হয়েছিলেন? শ্রী রামকৃষ্ণের শিষ্য হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন দেখো 40 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দকে বিবেকানন্দ নামটি কে দিয়েছিলেন? বিবেকানন্দ নামটি কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষেত্রীর মহারাজা অজিত সিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরো কিছু পয়েন্ট প্রশ্ন আসতে পারে, যেমন স্বামী বিবেকানন্দের ডাকনাম কি ছিল? ডাকনাম ছিল বিলে ডাকনাম ছিল। ওকে, এছাড়াও 1863 সালের 12 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। 1863 সালের 12 জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং এই 12 জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। এবং আমেরিকার কোন শহরে স্বামী বিবেকানন্দের নামে একটি রাস্তা আছে যদি বলা হয়? আমেরিকার শিকাগো শহরে। শিকাগো শহরে স্বামী বিবেকানন্দের নামে একটি রাস্তা রয়েছে। এবং প্রাচ্যে স্বামী বিবেকানন্দ তার প্রথম জনসমক্ষে যে ভাষণটি দিয়েছিলেন সেটি কোথায় দিয়েছিলেন? প্রাচ্যে অর্থাৎ ইস্টে স্বামী বিবেকানন্দ তার প্রথম জনসমক্ষে যে ভাষণটি দিয়েছিলেন কলম্বো, শ্রীলঙ্কাতে দিয়েছিলেন। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যেমন কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? দ্বিতীয়ত হচ্ছে সমরেশ বসু, বসুর ছদ্মনাম কি? তৃতীয়ত কি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? ছদ্মনাম কি? এগুলো তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।